আজকে তোমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স পড়াবো। হ্যাঁ, শুধু ব্যালেন্সটাই পড়াবো, ইমব্যালেন্সটা নেক্সট ক্লাসে পড়াবো, কারণ হচ্ছে এখানে বোঝার ব্যাপার আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ভয়েস শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো। ঠিক আছে, তাহলে ক্লাস কন্টিনিউ করি নাকি, নাকি একটু ওয়েট করবো? ঠিক আছে, কন্টিনিউ করছি তাহলে। ঠিক আছে, আচ্ছা দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স। ইলেকট্রোলাইট কি? ইলেকট্রোলাইট বলতে আমরা কি বুঝি? Electrolyte হলো a solution that conducts electricity by breaking into particles or an ionized salt in blood, tissue fluid and cell. মানে বলছে যে ইলেকট্রোলাইট বলতে আমরা কি বুঝি, যে এমন একটা সলিউশন যেটা কি করছে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে কিসের মাধ্যমে, যে ব্রেকিং ইনটু পার্টিকলস আয়োনাইজড সল ইন ব্লাড, মানে কিছু একটা পার্টিকেল যেগুলো হচ্ছে ব্রেকিং পার্টিকলস রয়েছে, সেটা কি করছে, ইলেকট্রোলাইট কন্ডাক্ট করছে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে কার মধ্যে, যে আয়োনাইজড সলিড ব্লাড, ব্লাডের মধ্যে যে আয়োডিন যুক্ত লবণ রয়েছে, টিস্যু ফ্লুইড রয়েছে এবং সেল রয়েছে, এর মধ্যে কি করছে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইট। দেন নেক্সট দেখো, ইলেকট্রোলাইটের মধ্যে দু রকমের চার্জ থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ অর আয়ন যেটা, সেটাকে আমরা কি বলছি, ক্যাটায়ন। আর নেগেটিভ চার্জ আয়ন যেটা রয়েছে সেটাকে আমরা বলছি অ্যানায়ন। তো ক্যাটায়ন কি, যেমন এক্সাম্পল দেখো, ক্যাটায়নের মধ্যে মানে পজিটিভ চার্জ হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন অ্যান্ড ম্যাগনেসিয়াম। এগুলো হচ্ছে কি পজিটিভ চার্জ আয়ন বা ক্যাটায়ন। আর নেগেটিভ চার্জ আয়ন বা অ্যানায়ন কোনগুলোকে আমরা জানি, যে ক্লোরাইড, বাইকার্বনেট অ্যান্ড ফসফেট। ঠিক আছে, দেন নেক্সট দেখো, যে ইলেকট্রোলাইট ব্যালেন্স। ইলেকট্রোলাইট ব্যালেন্স তোমরা বুঝে গেলে যে ইলেকট্রোলাইটের মধ্যে কি কি পড়ছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো সেগুলো মনে রাখতে হবে তোমাদের। এবার দেখো ব্যালেন্স কিভাবে মেনটেন হচ্ছে। ইলেকট্রোলাইট ইকুয়াল অ্যামাউন্ট অফ আয়নস, মানে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, পজিটিভ চার্জ আয়ন এবং হচ্ছে নেগেটিভ চার্জ আয়ন, ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ সেল। যখন কি হচ্ছে সেলের ভেতরে এবং সেলের বাইরে হচ্ছে ইকুয়ালি মেনটেন করছে, তখন সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইট ব্যালেন্স বা ইলেকট্রোলাইট হচ্ছে হোমিওস্ট্যাসিস। ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা, সেটাকেই আমরা ইলেকট্রোলাইট হোমিওস্ট্যাসিস বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো মলিকিউল। মলিকিউল কি, এ ইউনিট অফ টু অর মোর অ্যাটম উইদাউট ইলেকট্রিক চার্জ, সো ইট অলসো কল্ড নন ইলেকট্রোলাইট, যেমন হচ্ছে ইউরিয়া, গ্লুকোজ এটসেট্রা। অ্যাটম মানে কি, অ্যাটম বলতে আমরা বুঝি যে ছোট ছোট পার্টিকেল, যেটাকে আমরা পরমাণু বলে থাকি বাংলায়। তো ইউনিট অফ টু অর মোর মানে দুটো বা তার বেশি যদি ইউনিট দিয়ে যে অ্যাটম তৈরি হচ্ছে, যার মধ্যে কি থাকছে, ইলেকট্রিক চার্জ থাকছে না, সেটাকে আমরা বলছি মলিকিউল। সেটা কিরকম হয়, নন ইলেকট্রোলাইট, মানে কোনো ইলেকট্রিক ইম্পালসিটি থাকে না, যেমন হচ্ছে ইউরিয়া এবং গ্লুকোজ। দেন নেক্সট দেখো সলিউশন। সলিউশন আমরা কখন বলবো, যে এই লিকুইড, যেটাকে আমরা সলভেন্ট বলি, কন্টেইনিং ডিজলভড সাবস্ট্যান্স, যেটা হচ্ছে সলিউট। মানে সলিউশন তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে সলিউশন কি বলবো, যে ধরো 1 গ্লাস জলে আমি 1 চামচ লবণ দিলাম, তাহলে এখানে কি হলো, ওটা সলিউশন। এর মধ্যে যে ওয়াটার, যেটা লিকুইড ফর্মে থাকছে ওয়াটার, সেটা হচ্ছে সলভেন্ট, আর লবণ যেটা ডিজলভড সাবস্ট্যান্স হিসেবে থাকছে, সেটাকে আমরা সলিউট বলছি। ঠিক আছে, তো নেক্সট দেখো সলভেন্ট। সলভেন্ট কি, দ্য লিকুইড ইন হুইচ দ্য সাবস্ট্যান্স আর ডিজলভড ইজ কল্ড দ্য সলভেন্ট। তোমরা প্রত্যেকেই দেখলে যে সলভেন্ট কি, মানে লিকুইড মানে ওয়াটার, মেনলি হচ্ছে ওয়াটার, সেটাকে আমরা বলছি যে সলভেন্ট, যার মধ্যে সাবস্ট্যান্স ডিজলভড হয়ে থাকছে। সলিউট কাকে বলবো, দ্য সাবস্ট্যান্স ডিজলভড ইন এ সলিউশন। মানে সলিউট কি, যে সলিউশনের মধ্যে বা লিকুইডের মধ্যে যে সাবস্ট্যান্স ডিজলভ থাকছে, সেটাকে বলছি আমরা সলিউট।
এক্সাম্পল কি, যে ইলেকট্রোলাইট অ্যান্ড নন ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে তোমরা দেখলে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, তার মধ্যে ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট, এগুলো হচ্ছে কি ইলেকট্রোলাইট। আর নন ইলেকট্রোলাইট হচ্ছে তোমাদের হচ্ছে ইউরিয়া অ্যান্ড গ্লুকোজ। ঠিক আছে। দেন নেক্সট দেখো যে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মানে মিলি ইকুইভ্যালেন্ট এই যে একটা ইউনিট, এটা কি মেজারমেন্ট করে? মেজারিং ইউনিট অফ কেমিক্যাল অ্যাক্টিভিটি অফ ইলেকট্রোলাইট। এটা একটু মনে রাখবে যে মিলি ইকুইভ্যালেন্ট কিসের ইউনিট। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রোলাইটকে, যে ইলেকট্রোলাইটের যে কেমিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে মেজারমেন্ট করার যে ইউনিট, সেটাকে আমরা মিলি ইকুইভ্যালেন্ট বলে থাকি। শর্ট ফর্ম হচ্ছে MEQ। তারপর এখানে দেখো যে 1 মিলি ইকুইভ্যালেন্ট অফ এনি আয়ন ইজ ইকুয়াল টু কেমিক্যাল অ্যাক্টিভিটি অফ 1 mg হাইড্রোজেন। এটা শুধু মাথায় রাখবে যে 1 মিলি ইকুইভ্যালেন্ট অফ এনি আয়ন, যে কোনো আয়নের যদি 1 মিলি ইকুইভ্যালেন্ট হয় তাহলে কেমিক্যাল অ্যাক্টিভিটি কতটা হবে, mg তে হচ্ছে 1 mg হাইড্রোজেন হবে। ঠিক আছে। দেন নেক্সট, এটা তারপরে গুলো অত সেরকম পড়ার দরকার নেই। দেন নেক্সট দেখো ইলেকট্রোলাইট ইনটু ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সরি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে কি কি ইলেকট্রোলাইট থাকছে? নাম্বার 1 কি সোডিয়াম, যেটা শর্ট ফর্ম হচ্ছে Na+। তো সোডিয়াম কি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ক্যাটায়ন ইন এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখান থেকে কোশ্চেন আসে যে মোস্ট অ্যাবান্ডেন্ট ক্যাটায়ন ইন এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাহলে কি হবে যে হচ্ছে সোডিয়াম। মানে একটা সেলের বাইরে বেশি পরিমাণে যে ইলেকট্রোলাইট থাকছে সেটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে। এক্সট্রা সেলুলার মানে তোমরা প্রত্যেকেই জানো যে সেলের বাইরে। নেক্সট দেখো ইটস অ্যালং ফর্মস 90% পার্ট অফ ক্যাটায়ন প্রেজেন্ট ইনটু এক্সট্রাসেলুলার ফ্লুইড। বলছে যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে কত পার্সেন্ট পার্ট অফ ক্যাটায়ন প্রেজেন্ট থাকছে সোডিয়ামের? 90%। তার মানে কি সোডিয়াম বেশি পরিমাণে থাকছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, সেটা কতটা? 90%। নেক্সট দেখো যে ইট ফর্মস অলমোস্ট হাফ অসমোলারিটি ফর্ম করছে। তাহলে হাফ অসমোলারিটি কে ফর্ম করছে? সোডিয়াম। দেন নেক্সট দেখো নর্মাল ব্লাড প্লাজমা কনসেন্ট্রেশন অফ সোডিয়াম। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে তোমাদের, কারণ যখন তোমরা অ্যাসিড বেস ব্যালেন্স ইমব্যালেন্স যখন পড়বে তখনও এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো দেখো এখানে যে নর্মাল কনসেন্ট্রেশন কত থাকছে সোডিয়ামের, 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর যদি মিলিমোল পার লিটার বলো তাহলে সেক্ষেত্রে হচ্ছে 135 to 145। নেক্সট দেখো ক্যালসিয়াম Ca2+, মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল ইন বডি। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে কি যে মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল ইন আওয়ার বডি বা হিউম্যান বডি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে যে ক্যালসিয়াম। এখানে দেখবে মিনারেল। ঠিক আছে। আর ওইখানে কি দেখলে যে সোডিয়ামের ক্ষেত্রে কোশ্চেনটা কি ক্যাটায়ন, মোস্ট অ্যাবান্ডেন্ট ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, আর মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল ইন বডি হচ্ছে ক্যালসিয়াম। তো ইট ইজ মেনলি এক্সট্রা সেলুলার ক্যাটায়ন, তাহলে ক্যালসিয়ামও কি ওয়ান টাইপ অফ এক্সট্রা সেলুলার ক্যাটায়ন। নর্মাল ব্লাড প্লাজমা কনসেন্ট্রেশন কত ক্যালসিয়ামের? 9 to 11 mg per dl। যদি mg তে বলো তাহলে সেক্ষেত্রে কতটা হবে? 9 to 11 mg per dl। যদি মিলিমোল মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে বলা হয় তাহলে সেক্ষেত্রে 4.5 to 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। দেন নেক্সট দেখো ক্লোরাইড, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যানায়ন ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড। তাহলে এটা কি যে ওয়ান টাইপ অফ অ্যানায়ন। অ্যানায়ন মানে আমরা কি বুঝলাম যে নেগেটিভ চার্জ আয়ন। তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, আর ক্যাটায়ন কি? সোডিয়াম। নর্মাল ব্লাড প্লাজমা কনসেন্ট্রেশন ইজ কত ক্লোরাইডের? 97 to 105 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এগুলো একটু দেখে রাখবে, হ্যাঁ, যে কনসেন্ট্রেশন গুলো, প্লাজমা কনসেন্ট্রেশন কতটা নর্মাল থাকছে। তবে এর মধ্যে হচ্ছে সোডিয়ামটা বেশি ইম্পর্টেন্ট, তার সঙ্গে ক্যালসিয়ামটাও একটু দেখে রাখবে। দেন দেখো বাইকার্বনেট HCO3, ইট ইজ সেকেন্ড মোস্ট এক্সট্রাসেলুলার অ্যানায়ন। তাহলে সেকেন্ড মোস্ট, তাহলে ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে ক্লোরাইড অ্যানায়নের মধ্যে, আর সেকেন্ড হচ্ছে বাইকার্বনেট।
দেন দেখো নর্মাল সিরাম লেভেল ইজ 21 to 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা মনে রাখবে, মানে এই যে কনসেন্ট্রেশন মানে নর্মাল সিরাম লেভেল অফ বাইকার্বনেট, এটা মনে রাখতে হবে তোমাদের কত, 21 to 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর মিলি মোল পার লিটার যদি বলো তাহলে সেক্ষেত্রে 21 to 28। নেক্সট পেজ দেখো যে কিডনি play important role in regulation of bicarbonate ion concentration। মানে কি বলতে চাইছে এখানে, যে কিডনি হচ্ছে ইম্পর্টেন্ট যে প্লে মেনটেন করছে কোন ক্ষেত্রে, যে রেগুলেশন অফ বাইকার্বনেট আয়ন কনসেন্ট্রেশন। বাইকার্বনেট আয়ন যে কনসেন্ট্রেশন রয়েছে সেক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে রোল কে প্লে করছে কিডনি। কিভাবে করছে, যে ইন্টারক্যালেটেড সেলস ইন রেনাল টিবিউলস অফ কিডনি সিক্রেট বাইকার্বনেট আয়ন। তাহলে এখানে দেখো, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে বাইকার্বনেট আয়ন কিভাবে সিক্রেট হচ্ছে, বা কিডনি যে সিক্রেট করছে কিভাবে হচ্ছে। তো কিডনির যে ইন্টারক্যালেটেড সেলস রয়েছে রেনাল টিবিউলের, সেখান থেকে বাইকার্বনেট আয়ন সিক্রেট হচ্ছে। ইফ ইটস কনসেন্ট্রেশন ডিক্রিজ ইন ব্লাড and excrete bicarbonate ion if its level increase। মানে বলছে যে এটার যদি কনসেন্ট্রেশন ডিক্রিজ হয় ব্লাডে এবং যে বাইকার্বনেট এক্সক্রিট হয় কখন, যদি লেভেল ইনক্রিজ হয়। মানে বলতে চাইছে এখানে যে ব্লাডে যদি যে তোমার ব্লাডে বাইকার্বনেটের যে লেভেলটা সেটা যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যে এক্সক্রিট হবে বাইকার্বনেট। মানে লেভেল যদি বেড়ে যায় তাহলে এক্সক্রিট হবে, মানে বেরিয়ে যাবে। দেন নেক্সট দেখো ইলেকট্রোলাইট ইনটু ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আমরা পড়লাম এর আগে যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে কি কি ইলেকট্রোলাইট রয়েছে। এইবার দেখো যে ইন্ট্রাসেলুলার মানে ফ্লুইডের, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে মানে সেলের মধ্যে কি কি ইলেকট্রোলাইট রয়েছে। তো নাম্বার potassium, the most abundant cation in intracellular fluid। the intracellular fluid এর মধ্যে সবথেকে বেশি যে ক্যাটায়ন রয়েছে সেটা কি, পটাশিয়াম। নর্মাল কনসেন্ট্রেশন ইন ইন্ট্রাসেলুলার ফ্লুইড ইজ কত, 140 to 150 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে পটাশিয়ামের নর্মাল কনসেন্ট্রেশন কত থাকছে, 140 to 150 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে, ঠিক আছে। আর ইনটু ব্লাড সিরাম কত, 3.5 to 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে বলছে 140 to 150 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, কিন্তু যখন ব্লাড সিরাম দেখবে তখন তার মধ্যে কত থাকছে, 3.5 to 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। দেন নেক্সট দেখো, ইট হেল্পস টু মেনটেন নর্মাল ইন্ট্রাসেলুলার ফ্লুইড ভলিউম অর অসমোটিক প্রেসার। তাহলে পটাশিয়ামের কি কাজ, কি করছে, যে ইন্ট্রাসেলুলার যে ফ্লুইড রয়েছে, ফ্লুইড ভলিউম রয়েছে সেটাকে মেনটেন করছে, অথবা আর কি করছে, যে অসমোটিক প্রেসারকে মেনটেন করছে। দেন নেক্সট দেখো, ইট এক্সচেঞ্জেস উইথ H plus ion in condition of acid base imbalance and move in and out of cell। মানে বলছে যে পটাশিয়াম এক্সচেঞ্জ করছে, কি এক্সচেঞ্জ করছে, H plus ion এর যে কন্ডিশন অফ অ্যাসিড বেস ইমব্যালেন্স, মানে অ্যাসিড বেস ইমব্যালেন্সে H plus আয়ন এক্সচেঞ্জ হচ্ছে। কিভাবে, মুভ ইন আউট অফ সেল, মানে সেল থেকে বেরিয়ে গিয়ে এটা হচ্ছে চেঞ্জ করছে H plus আয়নের কন্ডিশনকে, ঠিক আছে। দেন নেক্সট দেখো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কতটা থাকছে, যে ইটস 54% পার্ট প্রেজেন্ট ইনটু বোন। বোনের মধ্যে কতটা থাকছে ম্যাগনেসিয়াম, 54%। অ্যান্ড রিমেইনিং 46%, এবং যেটা পড়ে থাকলো 46%, সেটা কি করছে, যে হচ্ছে ফর্ম অফ দ্য ম্যাগনেসিয়াম আয়নস কোথায়, ফ্লুইডে, ঠিক আছে। 45% part into intracellular fluid and 1% in extracellular fluid। এই যে 45%, মানে যে রিমেইনিং যে 46% বলা হলো না, মানে 50
4% প্রেজেন্ট থাকছে বোনের মধ্যে, আর রিমেইনিং যে 46% তার মধ্যে আবার 45% থাকছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে, আর 1% থাকছে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে। এখানে বোঝা গেল? আচ্ছা, ম্যাগনেসিয়ামটা বুঝতে পেরেছো স্বপ্না? 54% আর 46% এটা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ঠিক আছে। এর নেক্সট দেখো যে ম্যাগনেসিয়াম ইজ এ সেকেন্ড মোস্ট কমন ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। সেকেন্ড মোস্ট কমন ইন্ট্রাসেলুলার ক্যাটায়নের মধ্যে তাহলে কি থাকছে? ম্যাগনেসিয়াম। দেন নেক্সট দেখো ফসফেট। ফসফেটের 3টে আয়ন রয়েছে, একটা H2PO4, HPO4 2, আর একটা হচ্ছে যে 2- দেওয়া আছে না, এগুলো হচ্ছে নেগেটিভ আয়ন। মানে হচ্ছে যেমন ধরো যে H2PO4 মানে হচ্ছে একটা আয়ন নেগেটিভ থাকছে, HPO4 2 হচ্ছে মাইনাস দেওয়া আছে, এটা হচ্ছে দুটো নেগেটিভ আয়ন থাকছে, আর হচ্ছে PO4-3 হচ্ছে 3টে নেগেটিভ আয়ন থাকছে। ঠিক আছে, তো এই যে 3টে ফসফেট আয়ন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইন্ট্রাসেলুলার আয়ন। ইন্ট্রাসেলুলার যে আয়ন রয়েছে তার মধ্যে 3টে ফসফেট আয়ন ইম্পর্টেন্ট। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন্ট্রাসেলুলার অ্যানায়ন। ইন্ট্রাসেলুলার যে অ্যানায়ন রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি? ফসফেট। অ্যানায়ন বলতে আমরা কি বুঝলাম? আচ্ছা স্বপ্না, ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি পরে, হ্যাঁ, আগে পড়িয়ে নি। হ্যাঁ, নেগেটিভ। তাহলে অ্যানায়ন বলতে আমরা বুঝলাম যে নেগেটিভ আয়ন। ঠিক আছে, তাহলে ফসফেটের কনসেন্ট্রেশন কত থাকছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে? 100 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। দেন দেখো বডি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট সিস্টেম। আমাদের মধ্যে যে বডি ফ্লুইড রয়েছে এবং ইলেকট্রোলাইট রয়েছে, কিভাবে ট্রান্সপোর্ট সিস্টেমটা মেনটেন হচ্ছে? তো নাম্বার 1 দেখো অসমোসিস। অসমোসিস বলতে আমরা কি বুঝি? দ্য প্যাসেজ অফ সলভেন্ট থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন ইন এ সলিউশন। যখন কি করছে একটা সলভেন্ট থ্রু মানে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে একটা সলিউশনে কি করছে? সলভেন্ট মুভ করছে, তখন সেটাকে আমরা বলছি অসমোসিস। The solvent, usually water, passes through the membrane from the region of the lower concentration to a higher concentration of solute. মানে বলছে যে সলভেন্ট যেটা ওয়াটার, সেটা কি করছে? সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে, আর এই যে মুভ করার প্রসেস, এটাকেই আমরা বলছি অসমোসিস। তো ট্রাই টু, কেন এই যে অসমোসিস এটা কেন হচ্ছে? ট্রাই টু ইকুয়ালাইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য টু সলিউশন। যেহেতু দুটো সলিউশন রয়েছে, এই দুটো সলিউশনের মধ্যে ইকুয়ালিটি কনসেন্ট্রেশনটাকে মেনটেন করার চেষ্টা করছে, মানে সমান রাখার চেষ্টা করছে। ঠিক আছে, আর সেই কারণে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে। দেন নেক্সট দেখো অসমোলারিটি মানে কি? কনসেন্ট্রেশন অফ সলিউশন। তাহলে অসমোলারিটি মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন, সলিউশনের যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা অসমোলারিটি বলছি। ইট মিনস নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকলস পার কিলোগ্রাম অফ ওয়াটার। মানে কি বলছে? যে নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, যে অ্যাক্টিভ পার্টিকেল রয়েছে, নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সেগুলো কি করছে? পার কিলোগ্রাম অফ ওয়াটার, মানে পার কিলোগ্রাম অফ ওয়াটারে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের যে নাম্বার রয়েছে সেটাকে বলা হচ্ছে অসমোলারিটি। আর যদি শর্টে বলা হয় তাহলে কনসেন্ট্রেশন অফ সলিউশন। ঠিক আছে, দেখো এখানে যে the concentration of osmotically active particle in solution or pulling force of a solution exerted by osmotically active particle in a solution। মানে এখানে কি বলতে চাইছে যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সলিউশনের মধ্যে যেটা রয়েছে তার কনসেন্ট্রেশন অথবা
পুলিং ফোর্স অফ সলিউশন এক্সার্টেড বাই দ্য অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, মানে সলিউশন থেকে যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল রয়েছে সেগুলো কি হচ্ছে এক্সার্টেড, বেরিয়ে যাচ্ছে কিসের মাধ্যমে, পুলিং ফোর্সের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলছি অসমোটিক্যালি। ঠিক আছে, নর্মাল অসমোলালিটি অফ প্লাজমা ইজ 275 to 295 মিলি অসমোল। তাহলে অসমোলালিটির হচ্ছে নর্মাল কত থাকছে প্লাজমাতে, 275 to 295 মিলি অসমোল। আর যদি এটা মিলিমোল পার কেজি বলা হয় তাহলে সেক্ষেত্রে 255 to 295 মিলিমোল পার কেজি। দেন নেক্সট দেখো টাইপ অফ সলিউশন অ্যাকর্ডিং দেয়ার অসমোলারিটি, তাহলে অসমোলারিটি অনুযায়ী কি কি ধরনের সলিউশন রয়েছে। পয়েন্ট এ দেখো আইসোটনিক সলিউশন, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো একটু ভালোভাবে দেখবে তোমরা। আচ্ছা চাই না, অসমোলারিটি আরেকবার বলুন। অসমোলারিটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন, সলিউশনের যে কনসেন্ট্রেশন, মানে যে পার কিলোগ্রাম অফ ওয়াটারে অ্যাক্টিভ পার্টিকেলস এর যে নাম্বার সেটা কতটা থাকছে, অসমোটিক্যালি কতটা থাকছে সেটাকে বলা হচ্ছে অসমোলারিটি। তাই না, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখো যে আইসোটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন কি, এ সলিউশন উইথ অসমোলারিটি ইকুয়াল টু অসমোলারিটি অফ প্লাজমা। বলছে যে আইসোটনিক সলিউশন মানে মেন কথা হলো যে ইকুয়াল থাকবে, ঠিক আছে, অসমোলারিটি অ্যান্ড প্লাজমা কি থাকবে, ইকুয়াল থাকবে সলিউশনের মধ্যে, সেটাকে বলা হচ্ছে আইসোটনিক। যেমন এক্সাম্পল দেখো যে আইসোটনিক সলিউশনের মধ্যে কি কি থাকছে, এই যে আইসোটনিক সলিউশনের মধ্যে কি কি পড়ছে এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট। 5% ডেক্সট্রোজ ওয়াটার, ঠিক আছে, 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, তাহলে 5% যে ডেক্সট্রোজ ওয়াটার আমরা ইউজ করি সেটা। দেন হচ্ছে এনএস মানে নর্মাল স্যালাইন, সেটা কত, 0.9 গ্রাম অফ NaCl ইন 100 ml, তাহলে 100 ml এ যে এনএস রয়েছে 0.9 গ্রাম সেটাকে আমরা হচ্ছে আইসোটনিক সলিউশন বলতে পারি। আর কি যে 5% ডেক্সট্রোজ ইন 0.225% স্যালাইন, ঠিক আছে, আর একটা হচ্ছে লিঙ্গাল ল্যাকটেট সলিউশন। এইগুলো হচ্ছে আইসোটনিক সলিউশনের মধ্যে পড়ছে, মানে সমান সমান থাকবে। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে যে কম্পোজিশন অফ আরএল, এখান থেকে কোশ্চেন আসে যে আরএল এর মধ্যে কি কি রয়েছে, কম্পোজিশন কি, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের 0.32 গ্রাম পার ডিএল সোডিয়াম সাইট্রেট থাকে, কম্পোজিশন অফ আরএল এর মধ্যে কি থাকছে যে সোডিয়াম সাইট্রেট কত থাকছে 0.32 গ্রাম পার ডিএল, NaCl কত থাকছে 0.60 গ্রাম পার ডিএল, আর KCl কত থাকছে 0.04 গ্রাম পার ডিএল, তার সঙ্গে হচ্ছে ডেক্সট্রোজ থাকছে 5 গ্রাম পার ডিএল, এন্ড CaCl থাকছে কত 0.027 গ্রাম পার ডিএল। এই হচ্ছে কম্পোজিশন অফ আরএল। এবার অসমোলারিটি অফ NS ইজ 308 মিলি অসমোল পার লিটার, তাহলে যদি বলে তোমাদের যে NS এর অসমোলারিটি কত, তাহলে সেক্ষেত্রে হবে 308 মিলি অসমোল পার লিটার। আর আরএল এর অসমোলারিটি কত, তাহলে 273 মিলি অসমোল পার লিটার। আর হচ্ছে ডিস্টিলড ওয়াটার যে রয়েছে তার হচ্ছে কত 252 মিলি অসমোল পার লিটার। এখানে আসার মতো আরএল আর হচ্ছে NS এর অসমোলারিটি আসতে পারে। দেন নেক্সট দেখো হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশন বলতে আমরা কি বুঝি, এই সলিউশন হুইচ অসমোলারিটি লেস দেন 2 অসমোলারিটি অফ প্লাজমা,
মানে প্লাজমার যে অসমোলারিটি রয়েছে সেটা কি হচ্ছে সলিউশনের অসমোলারিটির থেকে কম, সেটাকে আমরা বলছি হাইপোটনিক সলিউশন। মেন কথা এখানে তোমাদের হাইপো মানেই বুঝে নিতে হবে যে কম থাকবে, ঠিক আছে। দেন দেখো এখানে যে দেওয়া আছে যে লেস দ্যান 275 মিলি অসমোল কল্ড হাইপোটনিক সলিউশন। যেমন হচ্ছে হাইপোটনিক সলিউশনের মধ্যে কি থাকছে 0.45% NH, যেটাকে আমরা হাফ NH বলে থাকি, আর একটা থাকছে ডিস্টিল ওয়াটার। এই দুটো হচ্ছে হাইপোটনিক সলিউশন। ইট হ্যাজ লোয়ার অসমোলারিটি দ্যান দ্য বডি ফ্লুইড, মানে বডি ফ্লুইডে যতটা থাকছে তার থেকে অসমোলারিটি কি হচ্ছে লোয়ার হচ্ছে, সেই কারণেই বলা হচ্ছে হাইপোটনিক সলিউশন। দেন নেক্সট দেখো হাইপোটনিক সলিউশন will cause water to enter into cell। তাহলে হাইপোটনিক সলিউশনের কারণে কি হতে পারে ওয়াটার সেলের মধ্যে এন্টার করতে পারে, যার ফলে সেল কি হতে পারে ইনডিউসিং সোয়েলিং, মানে সেল কি হবে সোয়েলিং হবে মানে ফুলে যাবে যেটাতে আমরা কি বলছি সেলুলার ইডিমা, যার কারণে সেলুলার ইডিমা হয়ে থাকে। অ্যান্ড পসিবলি সেলুলার লাইসিস ইফ অ্যাডমিনিস্টার র্যাপিডলি, যদি হচ্ছে তোমার হচ্ছে ওয়াটার সেলের মধ্যে র্যাপিডলি অ্যাডমিনিস্টার হয় মানে র্যাপিডলি এন্টার করে, তাহলে সেক্ষেত্রে সেলুলার লাইসিস হতে পারে, ঠিক আছে। দেন নেক্সট দেখো হাইপারটনিক সলিউশন। আর হাইপারটনিক সলিউশন আমরা কাকে বলবো, এই সলিউশন ফেজ অসমোলারিটি মোর দ্যান টু অসমোলারিটি অফ প্লাজমা। যখন কি হচ্ছে যে সলিউশনের অসমোলারিটি মোর দ্যান দ্য অসমোলারিটি অফ প্লাজমা, প্লাজমার অসমোলারিটির থেকে সলিউশনের অসমোলারিটি বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হাইপারটনিক সলিউশন। কত হচ্ছে মোর দ্যান 295 মিলি অসমোল। দেখো নেক্সট এ সলিউশন হ্যাভিং এ গ্রেটার অসমোটিক প্রেসার। তাহলে এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে যে গ্রেটার অসমোটিক প্রেসার যে হাইপারটনিক সলিউশনে দেখা যায় নাকি হাইপোটনিক নাকি হাইপারটনিক, তাহলে এক্ষেত্রে হবে হাইপারটনিক সলিউশনে গ্রেটার অসমোটিক প্রেসার দেখা যায় দেন দ্যাট অফ সেলস অর বডি ফ্লুইড, মানে বডি ফ্লুইড অথবা বডি যে সেল রয়েছে তার থেকে গ্রেটার অসমোটিক প্রেসার দেখা যাচ্ছে হচ্ছে সলিউশনের মধ্যে, যেটাকে আমরা বলছি হাইপারটনিক সলিউশন। যেমন হচ্ছে দেখো 10% ডেক্সট্রোজ, 5% ডেক্সট্রোজ উইথ 0.9% NS, আর কি রয়েছে 5% ডেক্সট্রোজ উইথ 0.45% NS। আর একটা দেখো এখানে দেওয়া আছে যে 5% ডেক্সট্রোজ উইথ RL and 3% NS and ম্যানিটল। এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলো মনে রাখতে হবে তোমাদের। দেন নেক্সট দেখো হাইপারটনিক সলিউশন ড্রস ওয়াটার আউট অফ সেল। হাইপারটনিক সলিউশন যে সেল থেকে ড্র করে নিচ্ছে মানে ওয়াটার ড্র করে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে শ্রিঙ্কিং অফ সেলস অর প্লাজমোলাইসিস, মানে সেলের মধ্যে থেকে যদি তোমার ওয়াটার বেরিয়ে আসে তাহলে কি হবে সেলগুলো কুঁচকে যাবে, তো সেটাকে বলছে শ্রিঙ্কিং। রিডিউসিং সাইটোপ্লাজম ইন এ লিভিং সেল কস্ট লস অফ ওয়াটার বাই অসমোসিস, মানে কমে যাচ্ছে অসমোসিসটা কমে যাচ্ছে, ওয়াটার লস হচ্ছে সেলের মধ্যে থেকে, ঠিক আছে। দেন নেক্সট দেখো এই গেল অসমোসিস। দেন হচ্ছে অসমোসিসের মাধ্যমে এটা যে হচ্ছে ইমব্যালেন্স গুলো হচ্ছিল, সরি তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশনটা যেটা হচ্ছিল। দেন নেক্সট দেখো ডিফিউশন নাম্বার 2, এ টেন্ডেন্সি অফ দ্য মলিকিউল মানে সলিউট অফ এ solution to move from a region of high concentration to one of the lower concentration। ডিফিউশন আমরা কখন বলবো, যে মলিকিউল কি করছে সলিউশনের মধ্যে মুভ করছে কোথা থেকে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে। মানে ডিফিউশন বলতে কি বুঝি তোমরা বলো একবার দেখি। এক্ষেত্রে ওয়াটার মুভ করবে নাকি তোমার হচ্ছে পার্টিকেল মুভ করবে, মলিকিউল মুভ করবে? মানুষই মলিকিউল ট্রান্সফার হবে, ওয়াটার হবে না শ্রেয়া। অসমোসিসে ওয়াটার মুভ করে কিন্তু ডিফিউশনে হচ্ছে তোমার মলিকিউল বা সলিউট যে রয়েছে সলিউটটা হচ্ছে মুভ করবে, ঠিক আছে। কিরকম মুভ করবে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে।
দেখো ডিফিউশন মে অকার উইদিন দ্য ফ্লুইড কম্পার্টমেন্ট। ডিফিউশন কোথায় দেখা যায়? ফ্লুইড কম্পার্টমেন্টের ভেতরে। and from one compartment to another through a selective permeable membrane। কিসের মাধ্যমে হচ্ছে? যে সিলেক্টিভ যে সেমি পারমিয়েবল মেমব্রেন রয়েছে, সেই মেমব্রেনের মাধ্যমেই হচ্ছে কি হচ্ছে যে একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে হচ্ছে মুভ করছে। দেন দেখো নাম্বার এ, ফ্যাসিলিটেড ডিফিউশন। মানে ডিফিউশন তার আবার দুটো ভাগ রয়েছে, একটা ফ্যাসিলিটেড ডিফিউশন আর নাম্বার বি হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো ফ্যাসিলিটেড ডিফিউশন কি? যে দ্য মুভমেন্ট অফ এ সাবস্ট্যান্স such as glucose through a cell membrane with the help of membrane proteins acting and হচ্ছে carrier molecules। মানে এখানে বলতে চাইছে যে ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা কখন বলবো? যে যখন কোনো একটা সাবস্ট্যান্স মুভ করছে, ধরো গ্লুকোজ, কিসের মাধ্যমে? সেল মেমব্রেনের মাধ্যমে। কিভাবে মুভ করছে? উইথ দ্য হেল্প অফ মেমব্রেন প্রোটিনস অ্যাক্টিন অ্যান্ড ক্যারিয়ার মলিকিউল। তাহলে প্রোটিন অ্যাক্টিন যে মলিকিউল মেমব্রেন রয়েছে তার মাধ্যমে হচ্ছে মুভ করছে গ্লুকোজ, তো তখন সেটাকে আমরা বলছি ফ্যাসিলিটেড ডিফিউশন। দেন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে? এ ট্রান্সপোর্ট সিস্টেম হুইচ মুভ মলিকিউল অর আয়নস এগেনস্ট কনসেন্ট্রেশন। যখন কি হচ্ছে যে মলিকিউল বা আয়ন কনসেন্ট্রেশনের এগেনস্টে এসে কি হচ্ছে মুভ করছে। যেমন কিভাবে? যে লেস সলিউট কনসেন্ট্রেশন টু হাই সলিউট কনসেন্ট্রেশন। যখন অল্প সলিউশন যে সলিউট কনসেন্ট্রেশন রয়েছে তার থেকে হাই বেশি সলিউট কনসেন্ট্রেশনের দিকে যখন মুভ করবে তখন সেটাকে বলা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট or electrochemical gradient and হচ্ছে osmotic pressure। এই জায়গাটা বোঝা গেল সবার? ট্রান্সপোর্ট সিস্টেমটা কিভাবে হচ্ছে? আচ্ছা, মানুষই বুঝতে পারোনি, ঠিক আছে। দেখো এখানে বলছে এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? এটা একটা ট্রান্সপোর্ট সিস্টেম। কি রকম সিস্টেম? মলিকিউল বা আয়ন যেটা মুভ করছে কার এগেনস্টে গিয়ে? কনসেন্ট্রেশনের এগেনস্টে গিয়ে। তো কনসেন্ট্রেশন এগেনস্টটা কিভাবে বুঝবো? যে লেস সলিউট কনসেন্ট্রেশন, মানে লেস সলিউট কনসেন্ট্রেশন থেকে হাই সলিউট কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। লেস সলিউট কনসেন্ট্রেশন টু হাই সলিউট, মানে কম থেকে বেশির দিকে যখন মুভ করবে তখন সেটাকে বলছি আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বোঝা গেল? রিঙ্কি মাহাতো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে অ্যাক্টিভলি কতটা ট্রান্সপোর্ট হচ্ছে সেইটা। হ্যাঁ, সুষমা পাত্র সবসময় কি বেশি থেকে কমের দিকে যায়। হ্যাঁ, বেশি থেকে কমের দিকে যায়, কিন্তু এক্ষেত্রে হচ্ছে কম থেকে বেশির দিকে যাবে, তবেই তো বলা হয়েছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে বুঝতে পারবে। দিস রিকোয়ার মেটাবলিক ওয়ার্ক অ্যাক্টিভ অ্যাবজর্পশন বিকজ ইট নিড এনার্জি। এই ক্ষেত্রে কি হয় যে মেটাবলিক ওয়ার্কের প্রয়োজন হয়, তো সেই কারণে কি এনার্জির প্রয়োজন হয়। মানে মেটাবলিক ওয়ার্ক করতে গেলে কি হবে? এনার্জি প্রয়োজন হয়, কারণ অ্যাক্টিভ অ্যাবজর্পশন, কারণ এক্ষেত্রে কি হচ্ছে অ্যাক্টিভ অ্যাবজর্পশন হচ্ছে, সেই কারণে মেটাবলিক ওয়ার্ক হচ্ছে, আর মেটাবলিক ওয়ার্ক হতে গেলে এনার্জির প্রয়োজন হয়। ঠিক আছে, দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে যে পটাশিয়াম ইজ মেনটেইনড অ্যাট হাই কনসেন্ট্রেশন উইদিন সেল। তাহলে পটাশিয়াম কি করছে? সেলের মধ্যে হাই কনসেন্ট্রেশন মেনটেন করছে। and low concentration is extracellular fluid by active transportation। মানে এখানে যে পটাশিয়াম যে ইলেকট্রোলাইট যেটা রয়েছে তার মধ্যে কি হচ্ছে? হাই কনসেন্ট্রেশন থাকছে,
মানে সেলের মধ্যে ধরো যে পটাশিয়াম রয়েছে সেটাতে হাই কনসেন্ট্রেশন থাকছে, মানে প্রচুর পরিমাণে রয়েছে। হাই কনসেন্ট্রেশন মানে পরিমাণ বেশি, বেশি পরিমাণে পটাশিয়াম থাকছে তার মধ্যে সেলের মধ্যে। কিন্তু সেখানেই দেখো এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরে কি হচ্ছে, কম পরিমাণে থাকছে, লো কনসেন্ট্রেশন। এই জায়গাটা বোঝা গেল? সেলের মধ্যে পটাশিয়াম কি থাকছে, বেশি পরিমাণে থাকছে, যেটাকে আমরা হাই কনসেন্ট্রেশন বলছি, আর সেলের বাইরে কম পরিমাণে থাকছে, যেটাকে আমরা লো কনসেন্ট্রেশন বলছি। তো এই যে সেলের ভেতরে বেশি থাকছে বেশি পরিমাণে আর সেলের বাইরে কম পরিমাণে থাকছে, এটাকেই বলছে যে এটা কিভাবে হচ্ছে, বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, মানে বাইরে থেকে ভেতরে ঢুকছে আর ভেতর থেকে মানে সেলের ভেতরে ঢুকছে আর সেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড হয়ে বাইরে বেরিয়ে আসছে, তখন যে প্রসেস এটাকেই বলছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। বোঝা গেল? হ্যাঁ, দেন নেক্সট দেখো আদার আয়ন্স অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট আর, মানে আরো কিছু আয়ন্স রয়েছে যারা কি করে, অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করে, মানে কি যে সেলের ভেতর থেকে বাইরে আসে এবং বাইরে থেকে সেলের ভেতরে যায়। তো সেগুলোর মধ্যে কি কি থাকছে, সোডিয়াম থাকছে, ক্যালসিয়াম থাকছে, হাইড্রোজেন থাকছে আয়ন, হাইড্রোজেন আয়ন, অ্যান্ড হচ্ছে ক্লোরাইড, এগুলো থাকছে, ইউরেটও থাকছে। হ্যাঁ, দেন দেখো তার মধ্যে আবার সেভারাল সুগারস অ্যান্ড দ্য অ্যামাইনো অ্যাসিডস আর অলসো অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন। এইখানে কি বলছে যে স্মল ইন্টেস্টাইন যে রয়েছে তার মধ্যে আবার কিছু হচ্ছে হচ্ছে কিছু ইলেকট্রোলাইট কি করছে, যে তোমার হচ্ছে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। তার মধ্যে কি কি রয়েছে, কিছু সুগার রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে। দেন নাম্বার 3 দেখো ফিল্ট্রেশন। এবার ফিল্ট্রেশন আমরা কাকে বলবো? ইট ইজ দ্য মুভমেন্ট অফ বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট বাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এবার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মাধ্যমে যখন কি করছে, যে যে সলিউট অ্যান্ড সলভেন্ট, মানে এখানে ওয়াটার, যেমন তোমাদের উদাহরণে বললাম যে এক গ্লাস হচ্ছে ওয়াটারে হচ্ছে কিছু সল্ট মিক্সড করলে সল্ট অ্যান্ড সলভেন্ট যেটা হলো, তো এখানে হচ্ছে তোমার দুটোই কি হবে, মুভড হবে, মানে ওয়াটার তার সঙ্গে হচ্ছে সল্টও হচ্ছে মুভ করবে। কিসের মাধ্যমে? হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মাধ্যমে। তো সেটাকে বলছে ফিল্ট্রেশন। এবার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি, যে দ্য পুশ অর ফোর্স এক্সার্টেড বাই এ ফ্লুইড অ্যাট রেস্ট। মানে কি হচ্ছে, যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে এটা একটা ওয়ান টাইপ অফ ফোর্স, ঠিক আছে, যেটা হচ্ছে ফিল্ট্রেশনে হেল্প করে। ফিল্ট্রেশন ডিপেন্ডস অন হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড হচ্ছে কোলয়েডাল অসমোটিক প্রেসার। এবার ফিল্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে? হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড হচ্ছে কোলয়েডাল অসমোটিক প্রেসারের উপর ডিপেন্ড করে ফিল্ট্রেশনটা হয়। ফিল্ট্রেশনের মধ্যে পয়েন্ট এ দেখো, যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কি, দ্য প্রেসার অর ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়েট অফ এ সলিউশন। মানে বলছে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে এমন একটা প্রেসার বা সোর্স যেটা কি করছে, এক্সার্টেড হচ্ছে ওয়েট অফ এ সলিউশন, মানে একটা সলিউশনের ওয়েটকে কি করছে, এক্সার্টেড করছে। or it is the pressure exerted by a fluid within a closed system। যখন কি হচ্ছে, ফ্লুইড কি থাকছে, ক্লোজ সিস্টেমে থাকছে, তখন যে প্রেসার এক্সার্ট হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ফ্লুইড মুভ আউট অফ if hydrostatic pressure is higher than the osmotic pressure। ফ্লুইড কখন মুভ করবে, যখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি থাকবে, অসমোটিক প্রেসারের থেকে বেশি থাকবে, তখন ফ্লুইড মুভ করবে। ইট অকার অ্যাট দ্য আর্টিয়াল এন্ড অফ দ্য ক্যাপিলারিজ। আমাদের যে অ্যাট্রিয়াল যে এন্ড ক্যাপিলারিজ রয়েছে সেখানে এটা দেখা যায়। আর কি, ইট ভাইস ভার্সা অকার অ্যাট ভেনাস এন্ড অফ দ্য ক্যাপিলারিজ। আর আমাদের যে ভেনাস এন্ড ক্যাপিলারিজ রয়েছে সেখানে আবার কিরকম দেখা যাচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ভাইস ভার্সা দেখা যাচ্ছে। দেন নেক্সট দেখো কলোয়েড কলোয়েড অসমোটিক প্রেসার অর অনকোটিক প্রেসার। তাহলে হচ্ছে কলোয়েড অসমোটিক প্রেসার বা অনকোটিক প্রেসার আমরা কখন বলবো বা কাকে বলবো? যে অসমোটিক প্রেসার এক্সার্টেড বাই কলোয়েডস ইন এ সলিউশন। যখন কি হচ্ছে সলিউশনের মধ্যে কলোয়েডস থাকছে এবং যে প্রেসারের মাধ্যমে হচ্ছে এক্সার্টেড হচ্ছে, বেরিয়ে আসছে বা মুভ করছে, তখন সেটাকে আমরা বলছি অসমোটিক প্রেসার।
সরি অসমোটিক প্রেসার না, কলোইডাল অসমোটিক প্রেসার বা অনকোটিক প্রেসার বলছি। A solution in which the solution is dependent and not dissolved, such as protein albumin in blood, called colloidal solution. এবার colloidal solution আমরা কখন বলবো, যে a solution a solute is suspended and not dissolved, মানে একটা সলিউশনের মধ্যে যখন একটা কি হচ্ছে সলিউট ডিসলভ থাকছে না, তখন সেটাকে আমরা বলছি কলোইডাল সলিউশন, যেমন হচ্ছে প্রোটিন অ্যালবুমিন। Then colloid osmotic pressure mainly exerted by the plasma protein, mainly albumin in blood, এটা মনে রাখতে হবে। এখানের যে মানে এটা জাস্ট দেখে রাখবে, এর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট এটাই যে হচ্ছে exerted by plasma protein mainly albumin, মানে colloidal osmotic pressure mainly exerted by plasma protein, তার মধ্যে আবার কি প্লাজমা প্রোটিনের মধ্যে আবার কি অ্যালবুমিন, ঠিক আছে। দেন দেখো যে colloids flush fluid from intestinal compartment to vascular compartment, so it also called plasma expenditure। তাহলে কলোইডাল যে অসমোটিক প্রেসার, এর মধ্যে কি থাকছে, কলোইডস প্লাস ফ্লুইড থাকছে, যেটা হচ্ছে ইন্টেস্টিনাল কম্পার্টমেন্ট আর ভাস্কুলার কম্পার্টমেন্টে দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে প্লাজমা এক্সপান্ডার। তাহলে প্লাজমা এক্সপান্ডার বলতে আমরা কি বলছি সেটা একবার দেখে রাখবে। আর কলোইডস ইউজড ইন সিভিয়ার হাইপোভলিমিয়া কজড বাই হেমারেজ, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কলোইড কোন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, যে সিভিয়ার যদি হাইপোভলিমিয়া হয়, মানে হেমারেজ, ধরো কোনো একটা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, সেই কারণে পেশেন্টের কি সিভিয়ার হাইপোভলিমিয়া হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কোন ইউজ করব, যে কলোইড সলিউশন আমরা ইউজ করব। দেন নেক্সট দেখো নেট ফিল্ট্রেশন প্রেসার। নেট ফিল্ট্রেশন প্রেসার বলতে আমরা কি বুঝি, ইট ইজ এ ডিফারেন্স বিটুইন কলোইডাল অসমোটিক প্রেসার অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে কলোইডাল অসমোটিক প্রেসার এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মধ্যে যে ডিফারেন্স থাকছে সেটাকে আমরা বলছি নেট ফিল্ট্রেশন প্রেসার। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসারটাও মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ইট ইজ পজিটিভ ইন আর্টারিওলস কজ ফিল্ট্রেশন, মানে এটা কি থাকছে, আর্টারির মধ্যে পজিটিভ থাকছে, যার কারণে কি হচ্ছে ফিল্ট্রেশন হচ্ছে, আর নেগেটিভ ইন ভেনিউলস, এবং ভেনের মধ্যে কি থাকছে নেগেটিভ, যার কারণে কি হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে। দেন নেক্সট দেখো যে সাম ইম্পর্টেন্ট সলিউশন ইউজড ইনটু ডিহাইড্রেশন এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটু মনে রাখবে সবাই, যে কিছু সলিউশন রয়েছে যেগুলো হাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। ডিস্টিলড ওয়াটার 5% কি বেস্ট এজেন্ট টু কারেক্ট ইন্ট্রাসেলুলার হাইড্রেশন। ধরো কোনো পেশেন্টের ইন্ট্রাসেলুলার হাইড্রেশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি প্রোভাইড করতে হবে, বা বেস্ট এজেন্ট আমরা কি ইউজ করব, যে হচ্ছে ডিস্টিলড ওয়াটার 5%। দেন নেক্সট দেখো এনএস নর্মাল স্যালাইন বেস্ট কারেক্ট শক অ্যান্ড সল্ট ডেফিসিয়েন্সি। যদি কোনো পেশেন্টের শক হয় বা সল্ট ডেফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এনএস ব্যবহার করতে পারি, মানে বেস্ট এজেন্ট। অলসো ইউজ ইন ড্রাগ ডাইলুশন অ্যান্ড ইরিগেশন পারপাস। আর কোন ক্ষেত্রে আমরা এনএস ইউজ করে থাকি, যে ড্রাগ ডাইলুশন, মানে ধরো যে ইনজেকশন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ডাইলুয়েট করার ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি, বা ইরিগেশন মানে ওয়াশ করার ক্ষেত্রেও বা ওয়াশ করার পারপাসেও আমরা ইউজ করে থাকি এনএস। দেন নেক্সট দেখো আরএল বেস্ট ফিজিওলজিক্যাল ফ্লুইড ইউজড ইন বার্ন, ডায়রিয়া অ্যান্ড ডায়াবেটিস। তাহলে এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে যে বার্ন, ডায়রিয়া বা ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কোন সলিউশন ইউজ করে থাকি, তাহলে হচ্ছে হবে আরএল রিঙ্গাল ল্যাকটেট সলিউশন। দেন নেক্সট দেখো আইসো এম বেস্ট টু প্রোভাইড পটাশিয়াম। তাহলে পটাশিয়াম প্রোভাইড করার ক্ষেত্রে বেস্ট কোনটা, আইসো এম। আইসো জি হচ্ছে বেস্ট এজেন্ট টু কারেক্ট রিপ্লেসমেন্ট অফ ফ্লুইড লস অকার ইন ভমিটিং অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস। ধরো কোনো পেশেন্টের সিভিয়ার ভমিটিং হচ্ছে এবং তার সেই কারণে কি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, আইসো জি বেস্ট এজেন্ট হিসেবে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি।
দেন নেক্সট দেখো আইসোপি বেস্ট টু ইউজড ফর পেডিয়াট্রিক পেশেন্ট, পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে আইসোপি, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল তোমাদের? বলো মানসী, কি বুঝতে পারোনি? আচ্ছা মানসী সলভেন্ট আর সলিউশনটা বুঝতে পারোনি। আচ্ছা ধরো তুমি একটা গ্লাস নিয়েছো, গ্লাসে জল নিয়েছো, 1 গ্লাস জল নিয়েছো, তার মধ্যে একটু লবণ, তুমি 1 চামচ লবণ দিলে, তাহলে এর মধ্যে তুমি সলভেন্ট কোনটাকে বলবে আর সলিউট কোনটাকে বলবে? দাঁড়াও একে একে বলছি, মানসী বলো। আচ্ছা মানসী, আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারোনি তো। তাহলে দেখো হচ্ছে তোমার সলিউট কি মানে হচ্ছে লিকুইড ফর্ম, যেটা তুমি 1 গ্লাস জল নিয়েছো, জলটা হচ্ছে তোমার সলভেন্ট, ঠিক আছে। আর তুমি লবণটা যে তার মধ্যে ঢাললে, তো লবণ হচ্ছে সলিউট। বোঝা গেল? আচ্ছা হাইড্রোস্ট্যাটিক স্বপ্ন, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। দেখো হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলতে আমরা কি বুঝি, যে হচ্ছে প্রেসার বা ফোর্স যেটা কি করছে, ওয়েট অফ এ সলিউশন, সলিউশনের যে ওয়েট রয়েছে যেটাকে আমরা এক্সার্টেড করছি, মানে যে প্রেসার বা ফোর্সের মাধ্যমে, সেটাকে বলছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। বোঝা গেল? স্বপ্ন বোঝা গেছে? আচ্ছা শোনো, তোমাদের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা এগুলো পড়বে, মানে এই টপিকটা পুরোটা কমপ্লিট হবে, তারপর আমি তোমাদের এমসিকিউ রাখবো, ঠিক আছে। ওই ধরো 50টা মতো এমসিকিউ রাখবো, রেখে সেখান থেকে তোমরা এমসিকিউ আগে অ্যান্সার দেবে, তারপরে নিউ টপিকে নিউ ক্লাস স্টার্ট করবো, ঠিক আছে। নেক্সট ডে তোমাদের হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স আর ইমব্যালেন্সটা একটু দেখে রাখবে। ও সরি, এটা তো আমি ব্যালেন্স পড়ালাম না, ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইমব্যালেন্সটা দেখে রাখবে, ইমব্যালেন্সটা পড়াবো। ঠিক আছে, এখানে ক্লাস এন্ড করছি, হ্যাঁ সকলে ভালো থেকো।